দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। আওয়ামী লীগের উপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা? সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা। বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে? এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা? তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আওয়ামী লীগ কোনো কর্মসূচি করতে পারবে না এই বিষয়টা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখন সেই নিষেধাজ্ঞাটাও খুব শীঘ্রই উঠে যাবে, যেটা বাধ্য। এটি একটি পর্দার আড়ালের বিশাল ডিল। খলিলুর রহমান শেষ মুহূর্তে টেকনোক্র্যাট কোটায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এটি অনেকের কাছেই বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের রাজনীতি যে কোনো সময় 360 ডিগ্রি ঘুরে যেতে পারে। সমস্ত হিসাব নিকাশ ব্যর্থ হয়ে কোনো অঘটন করতে পারে। গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট। বিএনপি নেতা হাফিজ সাহেব বলছেন যে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই। দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদে স্বাগতম। দেশ ছেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সুযোগে দেশে ফিরবে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কিন্তু আবারও পূর্ণরূপ ফিরে পাচ্ছে। দর্শক শ্রোতা, চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের ভিডিওতে। গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। দেশে কি হতে চলেছে, সামনের দিকে দেশে কি হবে, দর্শক শ্রোতা বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও অংশের দিকে চলে যাব। তারেক রহমানকে চাপ দিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। কে চাপ দেবে? চাপ দিতে পারে আমেরিকা। আর কে চাপ দিতে পারে? চাপ দিতে পারে ভারত। কারণ আমেরিকা এবং ভারত এখন মোটামুটি একজোট হয়ে বাংলাদেশ ব্যাপারটা দেখছেন। এটা আপনারা, আমি আগেও আমার বেশ কয়েকটি ভিডিওতে এই কথা বলেছি এবং আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন যে ক্রমশই পাকিস্তান এবং চীনের যে প্রভাবটা সেটা কমে আসছে বাংলাদেশের ওপর থেকে। সেটা ইউনূস থাকতে থাকতেই সেটা দেখা গিয়েছিল। কিন্তু এখন প্রথম কথা আমেরিকার চাপের কথাটা বলি। দেখুন, আমেরিকার নাগরিক হচ্ছেন খলিলুর রহমান। তো সেই হিসেবে এবং গত 1.5 বছরে মানে তিনি তার পদে আসার পর থেকে আমেরিকার সাথে বাংলাদেশের যোগাযোগ রক্ষার ব্যাপারটা মূলত কিন্তু দেখেছেন এই খলিলুর রহমান। এমনকি তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ব্যবসা সংক্রান্ত বাণিজ্য সংক্রান্ত ব্যাপারেও বারবার তিনি আমেরিকা গিয়েছেন, আমেরিকার সাথে যোগাযোগ করেছেন এবং আলোচনায় বসেছেন শুল্ক নিয়ে। এবং শুল্ক নিয়ে আজকে যে চুক্তিগুলো হয়েছে, এমনকি যার মধ্যে গোপন চুক্তিও আছে, যে গোপন চুক্তি রীতিমতো বিরোধিতা করেছে বিএনপি, সেই গোপন চুক্তি করার অন্যতম নায়ক হচ্ছেন কিন্তু এই খলিলুর রহমান। বাংলাদেশে ইউনূস সরকারের পক্ষ থেকে তিনি সেখানে যোগ দিয়েছেন এবং বলা হচ্ছে বিএনপি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছে। এবং বিক্রি যিনি করেছেন, এই করার প্রক্রিয়ার মধ্যে যার খুব যোগ ছিল, সেই খলিলুর রহমান হচ্ছেন তারেক রহমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী। যে কোনো মন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী। এটা হচ্ছে আমেরিকা দিক। বলা হচ্ছে যে আমেরিকা তাকে রেখে দিয়েছে, এই পদে রেখে দেওয়ার জন্য তারেক রহমানকে চাপ সৃষ্টি করেছেন। এটা হচ্ছে একটা কাজ, যাতে ভবিষ্যতে আমেরিকার সাথে সম্পর্ক ভালো থাকে, এই একটা। দ্বিতীয়ত ভারতের চাপটা দেখা যাক। আপনারা জানেন যে গত বছর সম্ভবত আগস্ট, সেখানে খলিলুর রহমান আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে তাকে দিল্লিতে একটা বৈঠকে, সেটা ভারতের বৈঠক না, একটা আন্তর্জাতিক বৈঠকে দিল্লিতে হয়েছিল, আসবার জন্য বলা হয়েছিল, তিনি আসেননি। কিন্তু তার কয়েকদিন পরে দিল্লিতে আরেকটি বৈঠকে সেখান থেকে খলিলুর রহমান সেখানে চলে গেলেন। সেটা কিন্তু আন্তর্জাতিক বৈঠক ছিল না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার কয়েকজন তাদের এবং এদের সাথে একটা বৈঠক। সেই বৈঠকে কিন্তু ডোভালের সাথে বৈঠকে কিন্তু চলে গেলেন খলিলুর রহমান এবং তার 2-3 দিন পরেই আবার তিনি গেলেন দোহাতে গিয়ে সেখানে তিনি বৈঠকে বসলেন এবং সেখানেও ভারতের প্রতিনিধিরা ছিলেন। ফলে মনে করা হচ্ছে যে ভারতের সাথে অন্তত জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র ব্যাপার, এইসব ব্যাপারে খলিলুর রহমানের একটা সমঝোতা কিংবা একটা বোঝাপড়ার একটা জায়গা তৈরি হয়েছে। যেরকম বোঝাপড়া তারেক রহমানের সঙ্গেও ভারতের হয়েছে এবং এর ফলেই খলিলুর রহমানকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হলো। তৃতীয়ত, যেটা সবথেকে আরও অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে খলিলুর রহমানের বিরুদ্ধে ছিল বিএনপি প্রথম থেকেই, এটা কোনো গোপন কথা নয়। কিন্তু গত বছর যখন চলে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, লন্ডনে গিয়ে দেখা করলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন তিনি আবার খলিলুর রহমান। অর্থাৎ খলিলুর রহমানের সঙ্গে কিন্তু তখন থেকে যেটাকে একটা তালমেল বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের সঙ্গে তখন থেকে শুরু হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করে, এটা হচ্ছে একটা বড় কারণ, এই 3টে কারণ। অর্থাৎ এই 3টে কারণেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু এর বাইরেও আরও একটা বড় কারণ আছে। খলিলুর রহমান একজন টেকনোক্র্যাট এবং তিনি
পররাষ্ট্র বিষয় ইত্যাদি সম্পর্কে তার অভিজ্ঞতা খুব বেশি। রোহিঙ্গা সমস্যা, যেটা বাংলাদেশের একটা খুব জাজ্জল্য, খুব একটা বড় সমস্যা, সেই সমস্যাটা নিয়ে নাড়াচাড়া করছেন, দেখাশোনা করছেন খলিলুর রহমান প্রথম থেকে। ফলে আগামী দিনে রোহিঙ্গা সমস্যা মেটাতে গেলে তাহলে খলিলুর রহমানের ভূমিকার একটা বড় অবদান থাকবে। সেই জন্য খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে এই পদে। আর এর বাইরে আরেকটা সম্ভাবনার কথাও অনেকে বলছেন। আপনারা তো জানেন যে এই সামান্য কিছুদিন আগে, মাস দুয়েক আগে, একটা বাংলাদেশে একটা সামরিক কূ তৈরি করার কথা হচ্ছিল। সেটা হচ্ছে একটা বিশেষ পোস্টিং নিয়ে। এই পোস্টিংয়ের একটা দিকে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ছিলেন খলিলুর রহমান, এরা ছিলেন। আর একটা তার বিরোধিতা করেছিলেন ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান। সেফ এক্সিট বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু হুট করে ওঠেনি। গত বছরের আগস্টেই সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি। কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, তখন সেই 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন আব্দুস সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোড়জোড় সবচেয়ে বেশি। অভিযোগের এই তীর কেবল সিনিয়র উপদেষ্টাদের দিকেই নয়, সরকারের ভেতরে থাকা প্রভাবশালী তরুণ মুখগুলোর দিকেও সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে। তিনি দাবি করেন উপদেষ্টা মাহফুজ আলমের PS ও APS দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে, কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ। ইউনূস সরকারের আমলনামা ঘাটলে দেখা যায় গত 1.5 বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাউর হয়েছে। BBC বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উপদেষ্টাদের কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই ধরা যাক। তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে, তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে ICT খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। বিশ্লেষকরা ধারণা করছেন বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকে শপথ গ্রহণের আগেই এই প্রস্থান। গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও। তার দপ্তরের সাবেক APS মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি সময়ে। মোয়াজ্জেমের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। আসিফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল জোরালোভাবে। ক্রিকেট বোর্ড নিয়েও কম খোলা হয়নি জল। অভিযোগ আছে গঠনতন্ত্র সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে এবং আসিফ মাহমুদ তার পছন্দের লোকজন নিয়োগ দিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন। স্বজনপ্রীতি ও দলীয়করণের যে অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে ছিল, ঠিক একই ধরনের অভিযোগের তীর ছুটছে এই অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার দিকেও। এখন যখন ক্ষমতার হাত বদল হয়েছে, তখন এই উপদেষ্টারা হয়তো আঁচ করতে পারছেন তাদের গত 1.5 বছরের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ হবে। দর্শক, ভিডিওটি দেখে আপনার মতামত কি? আসলে কি শেখ হাসিনা কি দেশে ফিরবে? তারেক রহমানের সাথে যে কথা হয়েছে, আলাপ হয়েছে দর্শক শ্রোতা, শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা নাকি দেশে ফিরবে দর্শক শ্রোতা। এই সুযোগে আওয়ামী লীগ কিন্তু পূর্ণরূপ ফিরে পাচ্ছে দর্শক শ্রোতা। স্লোগান দিয়েছে, সাধারণ মানুষ কিন্তু হইচই দিয়ে উঠেছে দর্শক শ্রোতা। তো আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট সেকশন লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।